আজকে আমাদের ল্যাটারাল আর্ক প্রেসার টপিকসের উপর সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে ল্যাটারাল আর্ক প্রেসার বলতে যে টার্মিনোলজিগুলো ছিল, যে আমাদের ল্যাটারাল আর্ক প্রেসার বলতে আমরা কি বুঝি, তারপর আমাদের ল্যাটারাল আর্ক প্রেসার কত ধরনের হতে পারে, লাইক রেস্ট কন্ডিশন, অ্যাক্টিভ কন্ডিশন, প্যাসিভ কন্ডিশন, অ্যাজ ওয়েল অ্যাজ এদের মাঝখানে কোন মেথডটা বেশি পরিমাণ স্ট্রেস জেনারেট করে, কোনটায় কম জেনারেট করে, অ্যাজ ওয়েল অ্যাজ এক একটা ফাংশন বা জেনারেল ইকুয়েশন গুলো কিভাবে ফর্ম করা যায়, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আমাদের অ্যাকচুয়ালি যে বিষয়টা প্রয়োজন সেটা হলো যখন আমরা একটা রিটেনিং স্ট্রাকচার ডিজাইন করতে চাই। ফর এক্সাম্পল আমি এই যে শুরুর যে ডায়াগ্রাম যেটা আছে, স্যান্ড দিয়ে যে ডায়াগ্রামটা আছে, এটাকে যদি দেখাই, আমাদের এখানে যে একটা সলিড লাইন, এই সলিড লাইনটা মাটিকে ধরে রেখেছে। তাহলে এখন ধরে রাখার ফলে এখানে এখানে কিন্তু একটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো ইমেজ গুলো কিন্তু একটু মিরর ইমেজ টাইপের আছে। তার মানে এখানে ডায়াগ্রামটা দেখে মনে হচ্ছে ওয়ালের এই দিকে ফোর্স, এই দিকে না, অ্যাকচুয়ালি এই দিক থেকে ফোর্স দিবে সামনাসামনি আঁকার জন্য, জাস্ট মিরর আকারে চিন্তা করতে হবে। তার মানে এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি এই দিক থেকে প্রেসার দিবে, সয়েল যেদিকে সেদিক থেকে স্ট্রাকচারে প্রেসার দিবে। আচ্ছা, তো এখন যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই যে রিটেনিং স্ট্রাকচার যেটা আছে, একদম সলিড লাইন যেটা দেখা যাচ্ছে, এই সলিড লাইনের ভিতরে সয়েলের জন্য বিভিন্ন সার্কামস্টেন্সে বিভিন্ন ধরনের স্ট্রেস জেনারেট করবে। এক্সাম্পল আকারে এই যে প্রথম যে ডায়াগ্রামটা আছে স্যান্ডের জন্য, এইভাবে একটা স্ট্রেস জেনারেট করবে। সো এই যে একটা স্ট্রেস যখন জেনারেট করে, আমাদের এই রিটেনিং স্ট্রাকচারটা, সেটা শোর পাইল হোক, শীট পাইল হোক, রিটেনিং ওয়াল হোক, যাই হোক না কেন, সেটা ডিজাইন করার জন্য আমাদের কতগুলো ইম্পর্টেন্ট এলিমেন্ট লাগে। সেই ইম্পর্টেন্ট এলিমেন্ট হলো এটার একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম লাগে, প্লাস এই স্ট্রাকচারটা যেটা আমরা তৈরি করতে যাচ্ছি এটা কি পরিমাণ মোমেন্ট জেনারেট করতেছে, কারণ সেই মোমেন্ট থেকেই আমি অ্যাকচুয়ালি এটার থিকনেস, ফ্লেক্সার, স্টেবিলিটি, এগুলো অনেক কিছু ডিজাইন করব। অ্যাজ ওয়েল এজ আমার এসএফডিটাও প্রয়োজন হয়, যে ডিরেক্টলি ফোর্স বিভিন্ন পয়েন্টে কত কাজ করছে। সো আমি যদি একবার এই সয়েল কন্ডিশনের উপর বেস করে এই যে ডায়াগ্রামটা, এই যে ডান পাশের এই ডায়াগ্রামটা যদি একবার এঁকে ফেলতে পারি, আঁকা হয়ে গেলে অ্যাকচুয়ালি তখন বিষয়টা কি হবে, এই টোটাল ফোর্সের রেজাল্টেন্টটা বের করবো। সো টোটাল ফোর্সের রেজাল্টেন্ট কিভাবে, এটা যদি একটা প্রেসার ডায়াগ্রাম, তার মানে আমার এই ফোর্স হাইট ইনটু এরিয়া যেটা হবে, তাহলে আমার এখানে বটমের যে ফোর্সটা আছে এটাকে বেস ধরে, হাইটটাকে এইচ ধরে আমি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আকারে এটা বের করে ফেলতে পারবো। কাজ করবে কোথায়, সেন্টারে। তো এটা যেহেতু ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল হলে বটম থেকে 1/3, উপর থেকে 2/3 একটা ফোর্স কাজ করবে, আর সাপোর্ট থেকে ডিসটেন্স যদি নিয়ে নিতে পারে, মোমেন্ট বের করে নিতে পারবো। তো যাই হোক, আমাদের 3-1 এর যে কোর্স আছে, 3-1 এর কোর্সে আমাদের সেভাবে রেজাল্টেন্ট ফোর্স, মোমেন্ট, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা যখন 4-1 এর রিটেনিং স্ট্রাকচার ডিজাইন করব তখন ওটা আমাদের প্রয়োজন হবে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা কিভাবে তৈরি করে সেটা আমরা শিখবো, এবং পরবর্তীতে এই ডায়াগ্রামটার ইউজ আমরা, যে এই ডায়াগ্রামটাকে ইউজ করে কিভাবে রেজাল্টেন্ট এবং সিস্টেমের মুভমেন্ট করে ফ্লেক্সার ক্রস চেক করে, অ্যাজ ওয়েল এজ তোমরা আরসিসি তেও এটা 3-2 আরসিসি তেও শিখে আসবে, কিছু রিটেনিং স্ট্রাকচার ডিজাইন আছে সেখানে এরকম মুভমেন্ট ডায়াগ্রাম তৈরি করে ফোর্স জেনারেট করতে হয়। তো যাই হোক, এটা আমার আজকে টপিকস এর মেইন ইস্যু না, সেটা হলো যে ইউজ। আজকের মেইন ইস্যু হলো এই ডায়াগ্রাম গুলো কিভাবে তৈরি হবে, এই ডায়াগ্রাম গুলো কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সেটাই হলো আজকে আমাদের মেইন ইস্যু। আচ্ছা, তো গত ক্লাসে আমরা কতগুলো ইকুয়েশন দেখেছিলাম, অ্যাক্টিভ আর্ক প্রেসার, প্যাসিভ আর্ক প্রেসার। তো এখানে যেই ডায়াগ্রাম গুলো হওয়ার সুযোগ আছে, এটা অনেকটা কেমিস্ট্রিতে আমরা যে জৈব যৌগ পড়ে এসেছি, অনেকটা ওইটার মতন অসংখ্য পরিমাণ সার্কামস্টেন্স হতে পারে, এবং সেটার কারণে অসংখ্য পরিমাণ ডায়াগ্রাম হতে পারে। তো এখানে এতগুলো ডায়াগ্রাম আসলে কারো পক্ষে মুখস্থ করা সম্ভব না, আবার একটা সময় একটা কমন করার চান্স খুব ডিফিকাল্ট। এই জন্য আমি যদি বেসিক ফান্ডামেন্টসটা ভালো করে বুঝে নিতে পারি, তাহলে আমার সার্কামস্টেন্স যাই হোক না কেন আমি সেটার জন্য ডিজাইন করতে পারবো। তো আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো একটু আমি আইসোলেটেড ভাবে কতগুলো ডায়াগ্রাম জেনারেট করেছি। তোমরা বইয়ে গেলে অসংখ্য কন্ডিশনে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ছড়ানো ছিটানো অবস্থায় দেখবে, এবং সেইগুলোকে এই আমি আজকে যে বেসিক আইডিয়া দিচ্ছি এটা দিয়ে সলভ করার চেষ্টা করবে, আশা করি সলভ করতে পারবে। তো এখানে প্রথমে আমি যে বিষয়টা অ্যাড্রেস করতে যাচ্ছি, আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোর জন্য জেনারেল ইকুয়েশন জানি। তো আমি শুধুমাত্র অ্যাক্টিভের জন্য দেখাচ্ছি। তো কেউ যদি অ্যাক্টিভের জন্য বুঝতে পারে, সে প্যাসিভের জন্য বিষয়টাকে সলভ করতে পারবে। নাম্বার 1 থিং। নাম্বার 2, আমি অনেক ক্ষেত্রেই দেখবে আমাদের ন্যাচারাল সয়েল তো সিল্ট, স্যান্ড, ক্লে বিভিন্ন রকম হতে পারে।
কিন্তু আমি কাজের সুবিধার্থে মেইনলি স্যান্ড ডমিনেটিং আকারে দেখাবো এবং ভ্যালুগুলোকে কম্পারেটিভলি কম ফ্লাকচুয়েট করে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টসটা বোঝানোর চেষ্টা করব। তো এখানে যে শুরুতে আমাদের অ্যাক্টিভ প্রেসারের যে ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল সেটা এখানে লেখা আছে গামা এইচ কে এ মাইনাস টোয়াইস সি রুট কে এ, আর এবং কে এর ভ্যালু tan স্কয়ার 45 মাইনাস 5/2। এটা হলো আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন অ্যাক্টিভ আর্থ প্রেসারের জন্য। আচ্ছা, এবার আমরা প্রথম এক্সাম্পলে চলে আসি যে আমরা এখানে কনসিডার করে নিচ্ছি একটা পার্টিকুলার লোকেশনে স্যান্ড আছে, সেই স্যান্ডে আমাকে এইচ ডেপথ পর্যন্ত সয়েলকে এক্সকাভেট করে ফেলতে হবে। তাহলে এইচ ডেপথ পর্যন্ত যদি সয়েলটাকে আমি এক্সকাভেট করে ফেলি তাহলে আমার প্রেসারটা শুরু হবে একদম টপ থেকে। এখন এটা যেহেতু স্যান্ডি সয়েল তার মানে এটা সি এর ভ্যালু আমি 0 ধরে নিব। তাহলে এটা সি এর ভ্যালু যদি 0 ধরে নেই, আমি যদি এবারে ইকুয়েশনটা আবার ফেরত আসি, তাহলে আমার সি এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে যে পরের যে টার্মটুকু মাইনাস টোয়াইস সি রুট কে এ, এই টার্মটা সব সময় আমার 0 থাকবে, এটার কোনো প্রকার কোনো কন্ট্রিবিউশন থাকবে না। আর প্রথম যে পার্টটা গামা এইচ কে এ, একদম টপে যখন আমি আলোচনা করতেছি, একদম টপে আমার এইচ এর ভ্যালুটা হলো 0। তাহলে এইচ এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমার প্রথম টার্মটাও 0 হয়ে যাবে। সো একেবারে টপে যেখানে আমি জাস্ট মাত্র মাটি কাটা শুরু করেছিলাম, শেল বা সারফেস কন্ডিশনে অ্যাকচুয়ালি কোনো প্রকার কোনো স্ট্রেস কাজ করতেছে না, এই জন্য আমার ডায়াগ্রামটা 0 থেকে শুরু হয়েছে। এবার আমি যত নিচের দিকে যাব, সি এর কারণে সেকেন্ড পার্টটুকু তো 0 হবেই, কিন্তু যত নিচের দিকে যাব এইচ এর কারণে আমার ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকবে। এই ভ্যালুটা বাড়তে আমি যে একদম বটমে যে চলে আসবো, সে বটমের ভ্যালুটা হবে গামা এইচ কে এ। এরকম একটা ট্রায়াঙ্গুলার স্ট্রেস জেনারেট করবে। তো এর আগেও আমি আলোচনা করেছি এই যে ট্রায়াঙ্গুলার স্ট্রেস যেটা জেনারেট হচ্ছে, এইটা আসলে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে এই ট্রায়াঙ্গেলের সেন্টারে প্লেস করে দিতে হয় এবং সাপোর্টটা সাধারণত আমরা ক্যান্টিলিভার মেথড নিচে চিন্তা করি, সেখান থেকে লোড ইনটু ডিসটেন্স করে মোমেন্ট নিয়ে ডিজাইন করা যায়। তো এটা হলো আমার যদি একটা পার্টিকুলার সয়েল স্যান্ডি সয়েল থাকে তাহলে তাকে এক্সকেভেট করলে এক্সকেভেটেড পোরশনে আরেকটা জিনিস একটু অ্যাড্রেস করে রাখা দরকার, যেটা গত ক্লাসেও বলেছিলাম যে আমার শোর পাইল কিন্তু পুরোটাই মাটির উপরে থাকে না, এটা কিন্তু মাটির নিচেও থাকবে। দ্যাট মিন্স আমি যদি এখানে একটু গ্রাফিক্যালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করি, তার মানে প্র্যাকটিক্যালি কিন্তু এই মাটির নিচেও তার কিছু অংশ থাকবে, যে অংশটুকু থাকবে সেখানেও কিন্তু এই একই মেথডে সূত্র অ্যাপ্লাই করে আমি ভ্যালুগুলোকে জেনারেট করতে পারি। তাহলে এটা গেল আমার স্যান্ডি সয়েলের জন্য। এবার আসি আমার যদি ক্লে সয়েল, দ্যাট মিন্স ক্লে সয়েল বলতে এটার ভিতরে যদি ক্লে মিক্স থাকে, ক্লে স্যান্ড মিক্স থাকে, মানে আমার সি এর একটা ভালো সার্টেন অ্যামাউন্টের ভ্যালু আছে। তাহলে সেরকম যদি হয় তাহলে একদম সূত্রের শুরুতে যে বিষয়টা আসবে সেটা হলো মাইনাস টোয়াইস সি রুট কে। শুরুতে এইচ এর জন্য তো 0, কিন্তু মাইনাস টোয়াইস সি রুট কে সি এর ভ্যালুর কারণে আমি এখানে একটা ভ্যালু পেয়ে যাব, নেগেটিভ একটা ভ্যালু পেয়ে যাবো, এই যে এতটুকুর জন্য একটা নেগেটিভ। অ্যাকচুয়ালি নেগেটিভ বলতে এখানে যে জিনিসটা বোঝাতে যাচ্ছে সেটা হলো যে স্ট্রাকচারে ফোর্স অ্যাপ্লাই না করে বরঞ্চ সে একটা পুল জেনারেট করবে। তার মানে একটা স্ট্রেসের জন্য তো আমি এই রিটেনিং স্ট্রাকচারটা পড়ে যাবে চিন্তা করছি, তো এখানে পড়ে যাবে না, বরঞ্চ সে একটা পুল দিয়ে আটকে রাখবে এবং সেই ভ্যালুটা থাকবে। এবং এরপর যত আমি নিচের দিকে যাব এইচ এর ভ্যালু বাড়তে থাকবে এবং এইচ এর ভ্যালু যত বাড়তে থাকবে শুরুর পার্টটুকু বাড়বে, আর শুরুর পার্টটুকু যদি বারবার আমার সি যদি কনস্ট্যান্ট, আমি ধরে নিতেছি সি এবং ফাই তো কনস্ট্যান্ট পুরো সিস্টেমে, আমি বোঝানোর সুবিধার্থে, তাহলে ধীরে ধীরে মাইনাস টোয়াইস রুট কে এ এই ভ্যালুটা নিউট্রালাইজ হতে থাকবে। সো নিউট্রালাইজ হতে 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 একটা পয়েন্টে গিয়ে 0 চলে আসবে। 0, এই যে একটা পয়েন্ট 0 চলে আসে, 0 চলে আসার মানে হলো এই লোকেশনে স্ট্রেসটা 0 এবং তারপরে ধীরে ধীরে স্ট্রেস বাড়তে থাকবে, যে স্ট্রেসের কারণে আমার শোর কয়েলটা ফেল করার একটা পসিবিলিটি জেনারেট করবে। এখন আমরা ক্লে সয়েলের জন্য ডায়াগ্রামটা কিরকম হয় এবং তার ভ্যালুটা কিভাবে হয়, এবং এখানে আমি দুটো এজ দ্বারা জেনারেট করেছি, এখানে লিখে দিলাম। এখন ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো এই দুটো ডায়াগ্রাম পাশাপাশি আমি রেখেছি তোমাদের আরেকটা জিনিস বোঝানোর জন্য, সেটা স্যান্ডি সয়েলের স্ট্রেস বিয়ারিং ক্যাপাসিটি, তার মানে শেয়ার স্ট্রেংথ আলাদা, ক্লে সয়েলের শেয়ার স্ট্রেংথ আলাদা, কারণ প্রপার্টি আলাদা হবে। কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি যদি ধরেও নেই যে এই স্যান্ডি সয়েলের টাউ এবং এই ক্লে সয়েলের টাউ সেম, বোঝানোর সুবিধার্থে বলছি, তাহলে স্যান্ডি সয়েলের টাউ এবং ক্লে সয়েলের টাউ যদি সেম ধরে নেই তাহলে আমার ধীরে ধীরে স্ট্রেস প্রোভাইড করতেছে। আর এখানে যদি আমি শোর পাইল ব্যবহার না করি, আমি জাস্ট মাটিটাকে এক্সকেভেট করে ফেললাম, সিম্পলি এক্সকেভেট করা শুরু করলাম। এখন এই যে স্ট্রেসটা ধীরে ধীরে বাড়ছে, আমি যত ডেপথ দিচ্ছি স্ট্রেসটা বাড়ছে, আমি ধরে নিলাম আমার এই সয়েলের টাওয়ের ভ্যালু 10, তাহলে এই যে স্ট্রেসটা বাড়তে বাড়তে ফর এক্সাম্পল এরকম একটা ডেপথে এসে
স্ট্রেসের ভ্যালু হয়ে গেল 10, এরকম একটা ডেপথে এসে স্ট্রেসের ভ্যালু 10 হয়ে গেল, এবং এই ভ্যালুটা আমি ধরে নিলাম 3 ফিট ধরে নিলাম। তার মানে এই পার্টিকুলার লোকেশনে এই স্যান্ডি সয়েলে 3 ফিট পরিমাণ এক্সকেভেট করার পরে যদি আরো এক্সকেভেট করা হয় তাহলে সয়েলটা কলাপস করবে। তো তখন আমাকে রিটেনিং স্ট্রাকচার মাস্ট প্রোভাইড করতে হবে। আর এবার যদি আমি ক্লে সয়েলের বিষয়টা আসি, আমি এক্সাম্পল আকারে এই H1 এর ভ্যালু লিখে রাখলাম ফর এক্সাম্পল 4 ফিট। তার মানে এই পার্টিকুলার সিস্টেমে 4 ফিট পর্যন্ত এক্সকেভেট যখন আমি করব তখন গিয়ে আমার স্ট্রেসটা হবে 0, এন্ড দেন আমার অ্যাডিশনাল স্ট্রেসের জন্য ফেল করবে। তার মানে অ্যাডিশনাল স্ট্রেস 10 আমার যদি টাউ মানে বিয়ারিং ক্যাপাসিটি হয় বা শিয়ার স্ট্রেংথের ব্যাপার হয়, আমি ধরে নিলাম এখান থেকে আরো 3 ফিট, আমি যদিও বললাম ক্লে স্যান্ড একই রকম না, বোঝানোর সুবিধার্থে বলছি, আমার ধরে নিলাম এরকম একটা ডেপথ যেটা হলো গিয়ে 3 ফিট ডেপথ। এই 3 ফিট ডেপথে গিয়ে আমার স্ট্রেসটা হচ্ছে 10 এবং সেটা আমার এই স্ট্রেংথের সমান। তাহলে আমার সয়েলটা যখন ক্লে সয়েল হচ্ছে তখন কিন্তু 4 ফিট প্লাস 3 ফিট 7 ফিট পর্যন্ত আমি কোনো প্রকার কোনো রিটেনিং স্ট্রাকচার না দিয়ে আমি মাটিটাকে এক্সকেভেট করতে পারবো, এবং তারপরে গিয়ে আমার স্ট্রাকচারটা কলাপস করবে। এবং এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখিও, আমাদের চারপাশে যখন মাটি কাটা হয় তখন যদি স্যান্ডি সয়েল থাকে অল্প পরিমাণ মাটি কাটলেই সেইটা কিন্তু কলাপস করে যায়, সাইডটা ভেঙে আসার চেষ্টা করে। আর সেখানে যদি ক্লে টাইপ সয়েল হয় তখন দেখা যায় অনেক দূর পর্যন্ত সেটাকে এক্সকেভেট করে ফেলা যায়, কোনো প্রকার কোনো রিটেনিং স্ট্রাকচারের প্রয়োজন হয় না। হ্যাঁ, তবে এখানে একটা বলে রাখা প্রয়োজন, এটার সাথে আদার সার্কামস্টেন্স রিলেটেড, এই একটা জিনিস দিয়ে ব্যাখ্যা করা যাবে না। কারণ আমার যদি এমন হয় যে স্যান্ডি সয়েল কিন্তু সেটা হলো এমন একটা জায়গা যে চারপাশে খোলা জায়গা, সেখানে আমি একটা স্যান্ডি সয়েল এক্সকেভেট করতেছি, বিগ ডিল না। আর এখানে আমার একটা ক্লে সয়েল থাকলেও পাশে একটা রাস্তা আছে যেটা নিয়মিত ভারী যানবাহন দেয়, সেখানে হয়তো ভাইব্রেশনের কারণে অল্প ডেপথে কলাপস করে যেতে পারে, একটা বিষয়। আবার এমনও হতে পারে যে পাশাপাশি অনেকগুলো ফুটিং, এখানে হয়তো স্যান্ডি সয়েলে ফুটিং গুলো অনেক দূরে দূরে আছে, আর ক্লে সয়েলে ফুটিং গুলো যদি কাছাকাছি থাকে, আমরা হয়তো কনস্ট্রাকশন সাইটে গেলে দেখেছি ফুটিং কলামের পরে ফুটিং গুলো যখন বড় বড় হয় তাদের মাঝখানে কিন্তু ন্যারো একটা স্ট্রিপ থাকে, তো সেটার কারণে কিন্তু সয়েল কলাপস করতে পারে। সো কনস্ট্রাকশন সাইটের সার্কামস্টেন্সের উপর অনেক কিছু হয়। এখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে সবকিছু যদি সেম থাকে, ফেভারেবল কন্ডিশনে থাকে, ইন দ্যাট কেস স্যান্ডি সয়েলের চেয়ে ক্লে সয়েলটা স্টেবল বেশি হবে ল্যাটারাল স্ট্রেসের জন্য। এবং এটা কিন্তু আমরা দেখেছিও আমাদের ভার্সিটির পাশে, আমরা খেয়াল করেছি কিনা জানি না, আরএসডি যখন কাজ করেছিল সয়েল খুবই ভালো, খুবই ভালো। ওরা কিন্তু ওদের মেইন বিল্ডিং এর যে রিটেনিং স্ট্রাকচার করেছে প্রায় 10 থেকে 12 ফিট, তারা কিন্তু এক্সকেভেট করে গেছে কোনো প্রকার কোনো শোর পাইল ব্যবহার না করে, কারণ আশেপাশে কোনো রাস্তাও নেই, ওদের নিজস্ব জমি, ক্লে সয়েল হার্ড। আরো বিষয় আছে, যেমন ড্রাই সিজনে কাজ করেছে, যদি রেইনি সিজন হয় সেক্ষেত্রে আবার পানির ফোর্সের কারণে আবার ফেল করতে পারে, এরকম অনেক কিছু নির্ভর করে। বাট ইন জেনারেল আমার যে এখানে আলোচনার যে বিষয়টা ছিল যে কিভাবে ডায়াগ্রামটা জেনারেট করা হয়, নাম্বার 1 থিং, নাম্বার 2, স্যান্ডি সয়েলের সাথে ক্লে সয়েল আমার স্টেবিলিটি বেশি দিবে। ওকে, তাহলে এটা গেল স্যান্ডি সয়েল এবং ক্লে সয়েলের স্ট্রেস কিভাবে জেনারেট করে, আমরা ওটা দেখলাম। আচ্ছা, এর পরের যে এক্সাম্পলটা আমি অ্যাকচুয়ালি তোমাদের দেখাতে চাচ্ছি সেটা আমি বলেছি লেকচারের শুরুতে, আমি স্যান্ডি সয়েল দিয়ে এক্সাম্পল গুলো দিব কারণ আমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে একটা স্যান্ডি সয়েল আছে, এখানে H1 ডেপথে গিয়ে একটা ওয়াটার টেবিল আছে, একটা ওয়াটার টেবিল, তারপরে আমার বাকি জায়গাগুলো পেনিট্রেট করতে হবে। এখন যে জিনিসটা হবে, এই যে হাইট অনুযায়ী, যেহেতু স্যান্ডি সয়েল, টপের ভ্যালু সি এর ভ্যালু 0, এটার জন্য 0 হবে, আর এইচ এর ভ্যালু 0 এর কারণে টপের স্ট্রেস 0 হবে, যত নিচের দিকে আসতে থাকবো গামা এইচ হবে। তার মানে এই যে এই লোকেশনে আমার কিন্তু ভ্যালুটা হবে গামা H1। ওকে, গামা H1, আর কোফিশিয়েন্ট কে এর জন্য যা আসা আসবে এ আসবে এই লোকেশন। কিন্তু এরপরে যেহেতু আমার ওয়াটার টেবিল চলে আসছে, সো ওয়াটার টেবিল হলে যে জিনিসটা হবে, এর আগেও আমি তোমাদেরকে ক্লাসে অ্যাড্রেস করেছি যে সয়েলটা হলো একটা ফোমের মতন। তার মানে একটা ফোমকে যদি আমি পানিতে ডুবিয়ে উপরের দিকে নিয়ে আসি, আমি একটা ফোমকে পানিতে ডুবিয়ে যদি উপরে নিয়ে আসি, ডেফিনেটলি আমার ফোমের ওয়েটটা বেড়ে যাবে। তো একইভাবে সয়েলকে যদি পানিতে ভিজিয়ে বা স্যাচুরেটেড করে উপরে তুলে নিয়ে আসি, ডেফিনেটলি আমার সয়েলটা ওয়েট বেড়ে যাবে। কিন্তু আমি যদি এই ফোমটাকে বা এই সয়েলটাকে পানিতে পেনেট্রেট করি, পেনেট্রেট বলতে সাবমার্জ করে অবস্থায় রেখে দিই, তাহলে কিন্তু সে পানি
সেই ফোমটা কিন্তু আর ওয়েট গেইন করবে না, সে কিন্তু ওয়েট হারাবে। কারণ আমরা আর্কিমিডিক্সের নীতি অনুযায়ী জানি যে কোনো এলিমেন্টকে পানিতে যদি ডুবানো হয় সে যে পরিমাণ ভলিউমকে রিপ্লেস করবে তার সাথে তার ওয়েটটাকে কাউন্টার ব্যালেন্স করে ক্যালকুলেশন করতে হবে। সো এইখানেও কিন্তু ফান্ডামেন্টস একই, ওয়াটার টেবিলটা রেজ হয়ে গেছে, তার মানে কিন্তু আমার এই সয়েলটা সাবমার্জ অবস্থায় আছে। তার মানে আমরা প্র্যাকটিক্যালি ল্যাবে টেস্ট করার সময় হয়তো পানি দিলে সয়েলের ওয়েট বেড়ে যায়, কিন্তু এখানে যেহেতু সাবমার্জ হয়ে আছে তার মানে এখানে যে জিনিসটা মিন করবে গামার ভ্যালু কমে যাবে। এই যে এখানে সয়েলের ইউনিট ওয়েট কিন্তু কমে যাবে এবং সেটা কিন্তু গামা মাইনাস গামা ডাব্লিউ। এবং যেহেতু আমার এই স্ট্রেসটা গামার সাথে এইচ এর একটা মাল্টিপ্লিকেশন, সুতরাং আমার যেইভাবে ভ্যালু বাড়ছিল, স্ট্রেসের ভ্যালুটা বাড়ছিল, সেইভাবে কিন্তু যদি বাড়াইতাম তাহলে কিন্তু এই যে ডটেড লাইন দেখাচ্ছে কিন্তু সে এই পথে ট্রাভেল করবে না, না করে তার গামার ভ্যালু কমে যাওয়ার কারণে স্ট্রেসটা কম্পারেটিভলি কি হয়ে যাবে, কম হয়ে যাবে, গিয়ে এরকম একটা প্রোফাইল চলে আসবে। তার মানে বটমের আমার স্ট্রেসটা এরকম একটা স্ট্রেস আসবে, যে টপের যে স্ট্রেস তার সাথে গামা মাইনাস গামা ডাব্লিউ মাইনাস করে H2 করে আমাকে ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস কিন্তু এতটুকু পর্যন্ত যদি আলোচনাকে অ্যাড্রেস করি তাহলে যে জিনিসটা সামনে চলে আসে সেটা হলো, তার মানে কি আমার ওয়াটার টেবিলটা যদি রেইজ করে তাহলে কি রিটেনিং স্ট্রাকচারে স্ট্রেস কমে যায় কিনা। কারণ এখানে আমরা ডায়াগ্রামে দেখতেছি প্রথম পার্টটুকু ধরে যদি চিন্তা করি কমে যাচ্ছে, এবং সেই অনুযায়ী যদি বলি তার মানে আমার রেইনি সিজনে বন্যা হলে রিটেনিং স্ট্রাকচার গুলো আরো সেফ থাকার কথা। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দেখি যখন রেইনি সিজন হয় তখনই কিন্তু আমাদের শোর ফাইলগুলো শীট ফাইলগুলো কলাপস করে। এইটার পিছনে কারণ হলো আমার সয়েলের ইউনিট ওয়েট কমে যাওয়ার কারণে সয়েলের স্ট্রেস কমে যাচ্ছে, এইটা সত্য, কিন্তু পানি ইটসেলফ তো একটা স্ট্রেস দিচ্ছে, পানি একটা স্ট্রেস কিন্তু জেনারেট করতেছে, সেটা এটার সাথে যোগ হয়ে যাবে। আর এখানে সয়েলের জন্য যে গামা মাইনাস গামা ডাব্লিউ করতেছে তার সাথে কিন্তু আমি একটা ফ্যাক্টর কে এ গুণ করছি, এবং এই ফ্যাক্টরটা 1 এর চাইতে ছোট হয় অ্যাক্টিভ কন্ডিশনে। সো 1 এর চাইতে ছোট হওয়া মানে হলো এই রেজাল্টেন্টটাও কমে যাবে। সো রেজাল্টেন্ট কমে যাওয়ার ফলে তার মানে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হলো যখন স্ট্রেস কমতেছে তখন কম পরিমাণ কমবে, কিন্তু যখন পানির স্ট্রেসটা যোগ হবে তখন কিন্তু পুরো স্ট্রেসটা, তার মানে এখানে গামা মাইনাস গামা ডাব্লিউর সাথে কে এ গুণ করে হয়তো বা কমে যাওয়ার সময় 20 পরিমাণ স্ট্রেস কমে গেছে, কিন্তু পানি এখানে হয়তো 40 পরিমাণ স্ট্রেস অ্যাডিশনাল দিতেছে। সো রেজাল্টেন্ট হলো আমার 20 পরিমাণ অ্যাডিশনাল স্ট্রেস চলে আসবে। সো এদের যদি যোগফল করি তাহলে যোগফল করলে এই যে একটা ডায়াগ্রাম আসবে, এসে যেখান থেকে ওয়াটার টেবিল রেজ করবে সেখান থেকে কিন্তু আমার স্ট্রেস প্রোফাইলটা ইনক্রিজ হয়ে যাবে। সো এই কারণেই কিন্তু আমাদের যদি এই ওয়াটার টেবিলের এফেক্টটাকে আমরা কনসিডার করে ডিজাইন না করি তাহলে যেটা হবে যে ড্রাই সিজনে আমার হয়তো বা সয়েলটা ঠিক থাকবে, রিটেনিং স্ট্রাকচারটা ঠিক থাকবে, কিন্তু রেইনি সিজনে আমার ওয়াটার টেবিলটা ক্লগিং হওয়ার কারণে এই সিপেতে একটা প্রেসার জেনারেট করবে, এবং এই সিপেস প্রেসারটা জেনারেট করার কারণে এটা যদি আমার সিস্টেমে নিতে না পারে, ওই যে ফ্যাক্টর অফ সেফটি অনুযায়ী যদি নিতে না পারে তাহলে কিন্তু আমার স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। আবার এটা কিন্তু অনেক সময় যেটা হয় যে ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে এই প্রবলেমটা হয় না। ফর এক্সাম্পল এই রিটেনিং স্ট্রাকচারে আমার এই ড্রেনেজ সিস্টেম এখানে গ্রাভেল দিয়ে এগুলো নরমালি যে বিল্ডিং গুলো করা হয় 2-3টা বেসমেন্ট এরকম ড্রেনেজ সিস্টেম রাখা হয়, এবং এটা পাইপ দ্বারা কানেক্ট করে একটা ক্যাচমেন্ট করে ড্রেন করে পাম্প করে নিয়ে আসা হয়। সো এই যে এখানে কিন্তু যে পানি, এই যে ওয়াটার টেবিল রেজ হওয়ার কারণে এই পানিগুলো কিন্তু এইখানে মানে চলে যাবে, তাড়াতাড়ি সিভ করবে এবং এটাকে পাম্প করে আমি বের করে নিয়ে আসবো যাতে আমার ওয়ালে প্রেসারটা কম আসে। কিন্তু কোনো কারণে যদি এই জায়গায় ক্লগিং হয়ে যায়, তো তার মানে আমি কনস্ট্রাকশন করার 10 বছর পরে গিয়ে এই জায়গাটা ক্লগিং হয়ে গেছে, ক্লগিং হয়ে যাওয়ার কারণে এখন আর পানি যাচ্ছে না, রিটেনিং স্ট্রাকচারে সে ঠিকই স্ট্রেস জেনারেট করছে, তখন কিন্তু ফেল করবে। সো এটা কিন্তু টাইম টু টাইম। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে 8-10 বছর পরে হঠাৎ করে অনেক বেশি রেইনফল হয়েছে, পানি ইয়ে করেছে, অথবা চারপাশে যদি কোনো ক্যাচমেন্ট থাকে, হ্যাঁ, যে ক্যানেল বা এই ধরনের বিষয়গুলো থাকে, সেটা ওয়াটার টেবিলটা অনেক সময় রেইজ করে এই ধরনের প্রবলেম কিন্তু জেনারেট করতে পারে। সো এই কারণে একজন ডিজাইনার যখন ডিজাইন করবেন ডেফিনেটলি তাকে ইকোনমিক্যাল ডিজাইন করতে হবে, কিন্তু কোনো কারণে যদি তার কাছে এরকম কোনো ইনফরমেশন থাকে যে এখানে সামহাউ ওয়াটার ক্লগিং হতে পারে বা ওয়াটার টেবিল রেজ হতে পারে, ইন দ্যাট কেস তার ওয়াটার টেবিলটা কনসিডার করে রিটেনিং স্ট্রাকচারটা ডিজাইন করা উচিত। আদারওয়াইজ এটা কিন্তু ওই মুহূর্তে না হলেও ইন এ লং রান সেটা কোনোভাবে ফেল হতে পারে এই স্ট্রেসটা যদি করে ফেলে। অথবা আরেকটা বুদ্ধি এরকম হতে পারে যে ফ্যাক্টর অফ সেফটি থাকে, আমি ফর এক্সাম্পল এখানে ফ্যাক্টর অফ সেফটি 2 ধরেছি, তো ফ্যাক্টর অফ সেফটি 2 ধরে আমি ডিজাইন করলাম, ওয়াটার টেবিল অনেক নিচে, আমি জানি ঢাকায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, উঁচু যে ল্যান্ডগুলো আছে সেগুলো ওয়াটার টেবিলটা উপরের দিকেই থাকে। সো ওয়াটার টেবিলটা উপরের দিকে,
আমার ওয়াটার টেবিল ধরে ডিজাইন করার দরকার নেই, ফ্যাক্টর সেফটি 2 ধরেছি। কিন্তু ওই যে কথাটা বললাম, কোনো কারণে সামহাও ওয়াটার ক্লগিং হয়ে যেতে পারে, আশেপাশে কোনো ড্রেনেজ বা ক্যাচমেন্টের কাজে পানি জমে স্ট্রেস জেনারেট করতে পারে, এই ধরনের ইস্যু। তাহলে আমি একটা কাজ করি যে ওয়াটার টেবিলটাকে যোগ করে স্ট্রেস ক্যালকুলেশন করলাম। স্ট্রেস ক্যালকুলেশন করে তখন দেখলাম ফ্যাক্টর সেফটি 2 এর জায়গায় হয়তো 1.2 বা 1.3 হলো। তাও কিন্তু আমি আর হয়তো বা স্ট্রাকচারটাকে আর বড় না করে ছেড়ে দিতে পারি। কোন হিসাবে? যে নরমাল সময় ফ্যাক্টর অফ সেফটি 2 থাকবে, কিন্তু ক্রিটিক্যাল অবস্থা যদি লাইফ টাইমে 1-2 বার চলেও আসে, তাও তো আমি ফ্যাক্টর অফ সেফটি 1 এর চেয়ে বেশি আছি। 1টা তো আমার বেঞ্চমার্ক। তো সেই অনুযায়ী কিন্তু ডিজাইনার চাইলে কিছুটা রিস্ক নিতে পারে। তো এটা ডিজাইনার টু ডিজাইনার ভ্যারি করবে যে সে রিস্ক নিবে কিনা। কিন্তু ওই যে কথাটা বলে রাখলাম, এখানে কিন্তু ইকোনমির একটা বিষয় আছে, যে এই একেবারে ওয়াটার টেবিল সবসময় উপরে ধরে ডিজাইন করে দিলে আরেকজন ডিজাইনার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিল যে না, স্ট্রাকচার আরো লাইট করা যেত, এবং দেখা গেল যে ক্লায়েন্ট তো তাই দেখবে যে প্র্যাকটিক্যাল ফিল্ডে তো অপর ইঞ্জিনিয়ারের কথা শোনার পরে তার স্ট্রাকচার কলাপস করবে না, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। তো এইগুলো কিন্তু অনেক কিছু বুঝে শুনে কাজটা করতে হয়। তো এখানে আমরা দেখলাম স্যান্ডি সয়েলের এফেক্টটা কি, ক্লে সয়েলের এফেক্টটা কি, আর এখানে দেখলাম ওয়াটার টেবিলের এফেক্টটা কি। স্যান্ডি সয়েলের জন্য দেখলাম এটা কিন্তু ক্লে থাকলে সেখানেও কিন্তু এই জিনিসটা ফিজিবল। এর পরের যে ডায়াগ্রামটা, এইটা অনেকটা ভেরিয়েশন আছে, আমি জাস্ট দুইটা ভেরিয়েশন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। পরবর্তীতে আমি এটা অন্যান্য কন্ডিশনে কি কি হতে পারে ওটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। এইখানে দুই ধরনের সয়েল প্রোফাইল বলে দিছে, যে উপরের সয়েলকে যদি 1 বলি, নিচের সয়েলকে যদি 2 বলি, এবং বোথ দ্য কেসেস আমার স্যান্ডি সয়েল কনসিডার করা হয়েছে কাজের সুবিধার্থে। উপরেরটা হলো phi1 gamma1 gamma phi2 gamma2 এভাবে ধরে নেওয়া হয়েছে। প্রথম সার্কামস্ট্যান্সে যেটা চিন্তা করা হয়েছে সেটা হলো phi2 এর ভ্যালু phi1 এর চেয়ে বড়, তার মানে নিচের দিকের সয়েলের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বেশি। তাহলে যেটা হবে, এই যে আমি ডায়াগ্রামটা কন্টিনিউ করতেছি, ডায়াগ্রামটা কন্টিনিউ করে এই h1 ডেপথ পর্যন্ত, এই h1 ডেপথ পর্যন্ত আমি নিয়ে আসলাম, তার ভ্যালু হয়ে গেল gamma1 h1 ka1। ka1 মানে হলো এইটার ক্ষেত্রে আমি ফাইটা ব্যবহার করব, phi 1 ব্যবহার করব, এটার জন্য আমি phi 1 ব্যবহার করব। এখন যে ঘটনাটা ঘটবে, এই একই লোকেশনে যেহেতু আমার phi চেঞ্জ হয়ে যাচ্ছে, এই একই লোকেশনে আমাকে আবার একটা স্ট্রেস প্রোফাইল বের করতে হবে, এবং সেটা হবে যেহেতু উপরের ওভারবার্ডেন প্রেসারের জন্য, সো উপরের ইউনিট ওয়েট এবং h সেম থাকবে, কিন্তু এটা হয়ে যাবে ka2। ka2 কেন হবে? এটা হলো আমার phi 2 এর জন্য, phi 2 এর জন্য। এবং আমরা সূত্রে যেটা জানি, কে এর সূত্র হলো tan স্কয়ার 45 মাইনাস phi বাই 2। tan স্কয়ার 45 মাইনাস phi বাই 2, এই কথাটার মানে হলো phi এর ভ্যালু যত বাড়তে থাকবে কে এর ভ্যালুটা তত কমতে থাকবে। phi এর ভ্যালু যত বাড়তে থাকবে কে এর ভ্যালুটা কমতে থাকবে, আর কে এর ভ্যালু যত কমতে থাকবে তার মানে রেজাল্টেন্ট প্রেসারও কি হবে? কমে আসবে। দ্যাট মিন্স এই একই লোকেশনে যদি উপরের সয়েলের phi ধরে ডিজাইন করি, তাহলে আমার ভ্যালু যদি ফর এক্সাম্পল আমার ভ্যালু যদি 40 আসে, আমার এখানে ভ্যালুটা হয়তো আমি ক্যালকুলেশন করলে 30 আসবে। তো 30 আসা মানেই হলো এই একই লোকেশনে আমাকে কিছুটা ভিতরে চলে যেতে হবে, তার মানে এই লোকেশনটা যদি 40 হয়, এই লোকেশনটা 30, তার মানে এখানে আমার ইনসার্ট হয়ে তারপরে আমাকে ডায়াগ্রামটা কি করতে হবে? কন্টিনিউ করব, কারণ নিচে যত যাবে এইচ এর ভ্যালু বাড়তে থাকবে, এবং গামা 2 এর ভ্যালু, তার মানে এই বটমে আমি আবার গামা 2 h2 ka2 এর জন্য অ্যাডিশনাল স্ট্রেস নিব, অ্যাডিশনাল স্ট্রেস নিয়ে সেটা নিচে গিয়ে যত আসে সেটা শেষ হবে। এবং এই যে রেজাল্টেন্ট ডায়াগ্রাম আসবে, এই রেজাল্টেন্ট ডায়াগ্রামের সেন্ট্রয়েড আমরা অবশ্যই পারবো। এখানে একটা উপরে ট্রায়াঙ্গেল আছে, নিচে একটা ট্রাপিজয়েডাল আছে, আমরা 1-2 মেকানিক্স এরকম বহু জিনিসের সেন্ট্রয়েড বের করেছি, এবং এটার এরিয়াও বের করা যাবে, করে সে পয়েন্ট আউট করতে হবে। সো এখানে যে জিনিসটা বলতে চাইলাম যে ডায়াগ্রামটা কিভাবে চেঞ্জ হবে। আচ্ছা, পরের যে ডায়াগ্রামটা আছে, পরের ডায়াগ্রামটা হলো যদি phi2 phi1 এর চেয়ে বড় হয়, একই লজিক, এই পর্যন্ত চলে আসলাম গামা h1 ka1, ka1 এর জায়গায় আমি phi1 ব্যবহার করব, কিন্তু আমার phi2 যেহেতু ছোট, তার মানে আমার k এর ভ্যালুটা কি হবে? বড় হয়ে যাবে। তো বড় হয়ে যাওয়া মানে এই উপরের ভ্যালুটা ওই একই ভাবে যদি বলি, এটা যদি আমার লাইক আমি যদি এই ভ্যালুটাকে 40 ধরি, এই পরের ভ্যালুটা হয়তো বা আমার 60 হয়ে যেতে পারে। ওকে, তাহলে 60 হয়ে যাওয়া মানে এই একই লোকেশনে এটা কিন্তু আবার বেড়ে আসবে। তারপরে হলো এই গামা 2 h2 করে এই জিনিসটাকে এক্সটেন্ড করে নিয়ে আসতে হবে। তো এখানে আমি অ্যাকচুয়ালি স্যান্ড দিয়ে বুঝালাম। এখানে যদি এমন হয় যে উপরে আমার স্যান্ড আছে, নিচে ক্লে, হ্যাঁ হতে পারে যে আমার হয়তো একটা জায়গায় ক্লে সয়েল ছিল, সেটা আমি বালি দ্বারা ফিল আপ করেছি, সুতরাং সেক্ষেত্রে হতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু ডায়াগ্রামটা সামথিং লাইক দ্যাট এরকম করে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এই লোকেশনে আসার পরে
যে এই লোকেশন আসার পরে সি সূত্রে কি মাইনাস টোয়াইস সি, তো সি এর কারণে ভ্যালুটা কিছুটা কমে আসতে পারে, আবার ফাইয়ের ভ্যালুটাও কিন্তু কমে যাবে। এখানে কিন্তু বিষয়টা একটু চিন্তা করার বিষয় আছে। এইখানে আমার ফাইয়ের ভ্যালু যা থাকবে, তার মানে এখানে উপরেরটা ফাই ওয়ান যা থাকবে, ফাই টু কিন্তু তার সাথে ছোট হবে। তো ছোট হয়ে যাওয়ার কারণে এইখানে যে ডায়াগ্রামটা দেখলাম ভ্যালু বেড়ে যাওয়ার কথা, কিন্তু আবার ক্লে সয়েলের যদি সি ইন্ট্রোডিউস হয়, এখানে যদি সি এর একটা ভ্যালু আসে, সি এর জন্য আবার ভ্যালু কমে যাওয়ার কথা। তো সেটার জন্য কিন্তু ডায়াগ্রাম ফর শিওর ডানে আসবে না বামে আসবে আমি বলতে পারবো না, কারণ এমন হতে পারে যে আমি এখান থেকে আসলাম, ফাইয়ের ভ্যালুটা ছোট হয়ে গেছে, ফাইয়ের ভ্যালুটা ছোট হয়ে গেছে মানে রেজাল্টেন্ট ডানে আসার কথা, কিন্তু সি থাকার কারণে মাইনাস টোয়াইস সি রুটকে এটা ইন্ট্রোডিউস হয়ে গেছে, সেটা আবার এটাকে বামে পুল করার চেষ্টা করবে। সো যোগ বিয়োগ করে রেজাল্টেন্ট যা আসবে, রেজাল্টেন্ট যদি ডানে থাকে এরকমই হবে, আবার রেজাল্টেন্ট যদি বামে চলে আসে তাহলে এদিকে ভিতর দিকে করবে, আবার যোগ বিয়োগ ফল যদি সমান হয় তাহলে ওই একই স্লোপটা মেনটেন করে চলে যাবে। তো এই জন্য ডায়াগ্রামগুলো কোনটা কখন হবে এটা বলাটা মুশকিল। আবার উপরে ক্লে সয়েল থাকতে পারে, নিচে স্যান্ড থাকতে পারে, সেক্ষেত্রে ওইভাবে রিভার্স হতে যাবে, এটার ভিতরে ওয়াটার টেবিল যোগ হয়ে যেতে পারে। তো এরকম অনেকগুলো বিষয় কিন্তু এখানে আসতে পারে। সো আমরা ফান্ডামেন্টসটা যদি বুঝতে পারি যে সূত্রের প্রয়োগটা কিভাবে করতে হয়, তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো। আর এইটার সাথে আমি অ্যাডিশনাল ওয়েতে একটা জিনিস শুধু বলে দেই, তোমাদের বইতে যেটা কিছু কিছু জায়গায় আছে, সারচার্জ লোড। সারচার্জ লোড বলতে ফর এক্সাম্পল তুমি একটা স্টেডিয়ামের রিটেনিং স্ট্রাকচার ডিজাইন করেছো, তার পার্কিং লটটা স্টেডিয়ামের ঠিক পাশে, দেখা যাবে যে এই পার্কিং লটে গাড়ির যে ওয়েট গুলো, অথবা আমি একটা ইপিজেড ডিজাইন করতেছি, কন্টেইনার রাখার জায়গা আছে, তার সাথে একটা অফিস বিল্ডিং আছে, অফিস বিল্ডিং এর রিটেনিং ওয়াল, তাহলে এই যে কন্টেইনারের লোড গুলো এখানে একটা হিউজ পরিমাণ সারচার্জ লোড দিবে। তো এই সারচার্জ লোডের জন্য যদি এরকম থেকে থাকে কখনো প্রজেক্ট, তাহলে সেটার জন্য কিন্তু ডিজাইন করতে হয়। সেটার জন্য কিছুই না, এই যে ডায়াগ্রামটা আসবে বিএম দাসের বইতে যেভাবে দেওয়া আছে সেটা আমি ব্যাখ্যা করতেছি, পরে আমি অন্য কেসটা ব্যাখ্যা করব। ওখানে যেটা দেওয়া আছে এই সারচার্জ লোডের জন্য সিম্পলি পুরো ডেপথ জুড়ে একটা অ্যাডিশনাল স্ট্রেস যোগ করে দিতে হবে। এই অ্যাডিশনাল স্ট্রেসটা হবে সারচার্জের সমান। তো ওই যে পানির প্রেসারটা যোগ করে যেভাবে করেছিলাম ওই একইভাবে, যে আমার এই ডায়াগ্রাম রেজাল্টেন্ট ডায়াগ্রাম যাই আসবে না কেন তার সাথে সারচার্জটাকে যোগ করে দিয়ে এটার ফলে আমি একটা রেজাল্টেন্ট তৈরি করব, এবং সেই রেজাল্টেন্টের জন্য আমি একটা ফাইনাল ডায়াগ্রাম করব যেটার জন্য আমি ডিজাইন করব। তবে প্র্যাকটিক্যালি কিন্তু এই যে সারচার্জ স্ট্রেস যেটা, সেটা পুরো সয়েল জুড়ে কিন্তু এইভাবে আসে না, সে কিন্তু আসলে ডেপথের সাথে কিছুটা এরকম কমে আসবে কিন্তু। হ্যাঁ, সো এই পুরোটা ধরে যদি ডিজাইন করা হয়, পুরোটাকে যদি এইভাবে ধরে ডিজাইন করা হয় তাহলে কিন্তু এটা সেফ হবে, বাট হয়তো বা ইকোনমিক্যালি সাউন্ড হবে না। সারচার্জ লোড অল্প থাকলে আসলে বিষয় না, অল্প সারচার্জ লোড পুরো ডেপ জুড়ে রাখলে এটা তেমন কোনো বিগ ডিল হয় না, কিন্তু সারচার্জ লোডের ভ্যালু যদি খুব বেশি থাকে এবং সেটাকে যদি এবং বেসমেন্ট যদি এমন হয় যে দুইটা তিনটা বেসমেন্ট, সেইখানে কিন্তু এই বিষয়টা একটা বিশাল বড় ইকোনমিক্যাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সো ওইটাকে চিন্তা করতে হবে। সো এইখানে যে বিষয়গুলো অলরেডি আলোচনা করা হলো, আমি যদি আবার একটু রিভিউ করি যে আমরা ল্যাটারাল আর্ট প্রেসার কিভাবে করি। আমি অ্যাক্টিভ প্রেসারের জন্য বলেছি, স্যান্ডি সয়েলের জন্য বললাম, ক্লে সয়েলের জন্য বললাম, ওয়াটার টেবিল আসলে ফ্লাকচুয়েশনটা কিভাবে হয়, প্লাস আমার যদি লেয়ার বাই লেয়ার থাকে তাহলে বিভিন্ন লেয়ারের প্রপার্টির কারণে কিভাবে জিনিসগুলো ফ্লাকচুয়েট হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে অ্যাড্রেস করলাম। এবং আমাদের সারচার্জ লোড থাকলে কি হতে পারে সেটাও আমরা আলোচনা করলাম। তো এই বিষয়গুলো যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তাহলে তার সার্কামস্ট্যান্স যাই আসুক না কেন সে লজিকগুলো ব্যবহার করে করে সলভ করতে গেলে কিছু কিছু জায়গায় কনফিউশন তৈরি হয়। তো কনফিউশন হলে এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু সলভ হয়ে যায়, কিন্তু ফান্ডামেন্টস কিন্তু এই। তো অ্যাক্টিভ প্রেসার এইভাবে এবং সূত্র চেঞ্জ করে প্যাসিভ প্রেসারের জন্য এইভাবে কাজ করা যায়। যাই হোক, এখানে আলোচনা আজকে শেষ করতে চাচ্ছি। তো তোমাদের বইতে বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, এগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা। যদি কোথাও কোনো কনফিউশন হয় সেটা তো কোশ্চেন এন্ড আনসার সেশনে আলোচনা করাই হবে।